এখন আমরা জানবো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব। এখন কথা হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব কেন হয় বা ইংরেজরা কেন আসে। তার কারণ বাংলাতে অনেক ভালো ভালো পণ্য ছিল, যেমন মশলা, তারপরে ধান, বিভিন্ন সুতা যেমন মসলিন কাপড়। এইসব কারণেই এইসব পণ্যের যে আকর্ষণ, এই আকর্ষণের কারণেই অনেকে এদেশের সঙ্গে কি বাণিজ্য করতে আসতো। এখন বাণিজ্য করতে আসতো ব্যবসার খাতিরে, ব্যবসার মাঝখানে তাদের আমাদের দেশটা ভালো লাগে বা লোভ করে তারা আমাদের দেশটা শাসন করার জন্য মানে বলেছে যে তাদের এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয়, মানে তারা চায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে। তো এদেশে আগত অন্যান্য ইউরোপীয় কোম্পানি পরাজিত করে এবং স্থানীয় শাসকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, ইংরেজ শাসনের সূচনা করে। অর্থাৎ তারাই হচ্ছে ইংরেজ শাসনের সূচনা করে। এর আগে বাংলায় অনেক শাসন হয়। তো ইউরোপীয়দের আগমন প্রথম দিকে যে মশলা, বিভিন্ন লোভ, তারা বাণিজ্য করতে যে প্রথম আসে, কিভাবে আসে এখন থেকে আমরা শুরু করব। ইউরোপীয়দের আগমন সপ্তম শতক থেকে এই অঞ্চলের সঙ্গে আরব বণিকদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া। এটা প্রশ্ন আসতে পারে যে কত শতক থেকে বাংলার বণিকদের সাথে আরবদের ব্যবসা বাণিজ্য ছিল একচেটিয়া? সপ্তম শতক থেকে। তারা বাণিজ্য করতে মূলত সমুদ্রপথে। কোন পথে? সমুদ্রপথে। 1453 সালে কনস্টান্টিনোপল তুর্কিরা দখল করে নেয়। এটাও অনেক ইম্পর্টেন্ট। কত সালে তুর্কিরা কনস্টান্টিনোপল দখল করে? 1453 সালে। ফলে ভারতীয়রা উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কারণ কনস্টান্টিনোপল জয় করার জন্য। তো সুতরাং প্রাচ্যের সাথে পশ্চাত্যের ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়, কারণ জলপথ নেই, এখন জলপথটা একটা আবিষ্কার করতে হবে। এই জলপথটা কে আবিষ্কার করেন? মূলত এ কারণে ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে। কারা সফল হয় দেখি আমরা। পর্তুগিজ বা আমরা যাদেরকে পর্তুগাল বলি, পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন তার নাম ভাস্কো দা গামা। তিনি 1498 সালের 27শে মে, ভাস্কো দা গামা 1498 সালের 27শে মে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। উপমহাদেশে তার এই আগমন ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে। প্রশ্নে আসতে পারে কার আগমন এক নতুন যুগের সূচনা করেন? অর্থাৎ ভাস্কো দা গামার কোন বন্দরে? কালিকট বন্দরে। কত সালে? 1498 সালের 27শে মে। কোন উপকূলে? পশ্চিম উপকূলে। ঠিক আছে, এখন আমরা তারপরে আসি। পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে আসে, কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করে। স্বল্প সময়ের মধ্যে তারা উপমহাদেশের পশ্চিম উপকূলের কালিকট, চৌলো, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন দিউ প্রভৃতি বন্দরে কুঠি স্থাপন সক্ষম হয়। 1538 সালে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে। কত সালে? 1538 সালে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে বাণিজ্যিক ঘাটে যে নির্মাণের অনুমতি লাভ করে। 1579 সালে হুগলি নামক স্থানে তারা উপনিবেশিক গড়ে তোলে। এটা আসতে পারে যে 1579 সালে তারা কোন জায়গায়, পর্তুগিজরা কোন জায়গায় তাদের প্রথম উপনিবেশ গড়ে তোলে? হচ্ছে হুগলিতে। আচ্ছা, এরপর তারা ওড়িশা এবং বাংলার কিছু অঞ্চলে বসতি সম্প্রসারণ করতে সক্ষম হয়। বাংলাসহ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অংশে বাণিজ্য কুঠি নির্মাণের ব্যাপারে অগ্রণী ভূমিকা থাকলেও পর্তুগিজদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার কারণে বাংলার সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম ও সন্দ্বীপের ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়ন করেন তাদের। তাছাড়া পর্তুগিজরা বাংলায় আগত অন্যান্য ইউরোপীয় শক্তির সঙ্গে পরাজিত হয়ে এরপর তারা দেশ ত্যাগ করেন। অর্থাৎ পর্তুগিজরা কিভাবে বিদায় নেয়? পর্তুগিজদের বিভিন্ন অপকর্মতা ও দস্যুতার কারণে তখনকার যিনি শাসনে ছিলেন সুবেদার শায়েস্তা খান,
তিনি কি করেন, তিনি চট্টগ্রাম ও সন্দ্বীপের যে ঘাঁটি ছিল তাদের, সেই ঘাঁটিটা দখল করে তাদের বিতাড়িত করেন। এছাড়াও অন্যান্য যারা ইউরোপীয় শক্তি রয়েছে, যারা এই দেশে বাণিজ্য করতে এসেছে, তাদের সাথে শক্তি করেও তারা পারেনি, এই জন্য অবশেষে তারা চলে যায়। বুঝছি আমরা। তারপর ওলন্দাজ বা ডাচ। ওলন্দাজ মানে হোল্যান্ডের যারা অধিবাসী তারা। হোল্যান্ডের অধিবাসীরাই হচ্ছে ওলন্দাজ বা ডাচরা। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। বাণিজ্যিক উদ্দেশ্যে 1602 সালে এই উপমহাদেশে আসেন তারা। ভারতবর্ষে তারা কোম্পানির সনদ অনুযায়ী কালিকট, নাগাপট্টম, বাংলা চুচুড়া ও বাঁকুড়িয়ায় বাণিজ্য কুঠি স্থাপন করেন। তাছাড়া বালাসোর, কাশিমবাজার এবং বরানগড়েও তারা কুঠি স্থাপন করে। ওলন্দাজ ও অপর ইউরোপীয় শক্তি ইংরেজদের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ শুরু হয় এবং একই সঙ্গে শাসকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তারা। 1759 সালে সংঘটিত বিদারার যুদ্ধে তারা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? বিদারা যুদ্ধ কিভাবে কবে সংঘটিত হয় এটা আসতে পারে। কি বলবো আমরা, যে 1759 সালে সংঘটিত বিদারা যুদ্ধ হয় কাদের সাথে? ওলন্দাজদের সাথে। কাদের? ইংরেজদের। এই ওলন্দাজদের সাথে ইংরেজদের যে যুদ্ধ, ইংরেজদের কাছে তারা কি, ওলন্দাজরা বা ডাচরা বা হল্যান্ডের অধিবাসীরা কি করেন? শোচনীয়ভাবে পরাজিত হয়। কিসের? বিদারার যুদ্ধে। কারা? ডাচরা পরাজিত হয়, ইংরেজরা জিতে। ফলে 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। তাইলে এটাও আসতে পারে কত সালে হচ্ছে আপনার বিদারার যুদ্ধ হয়? তাহলে কি 1759 সালে। ফলে 1759-এর পরে 1805 সালে তারা সকল বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ থেকে ত্যাগ করে। প্রথমে পর্তুগিজ, পরে ওলন্দাজ শক্তির পতন হয়। ভারতে ইংরেজ শক্তির উত্থানের পথ সুগম হয়। মানে তারা আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করে। আস্তে আস্তে মানে যারা বাইরে আছে তাদেরকে বের করে দিচ্ছে। দিনেমার বা ডেনমার্ক, আমরা দিনেমার্কে ডেনমার্কও বলতে পারি, তাদের ক্ষমতা একটু দেখি। তারা দিনেমার বা ডেনমার্কের অধিবাসী একদল বণিক বাণিজ্য করার উদ্দেশ্যে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এর আগে ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1620 সালে তারা দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায় ত্রিবাঙ্কুর এবং 1676 সালে বাংলার শ্রীরামপুরে বাণিজ্য কুঠি স্থাপন করে। কিছু বাংলায় তারা লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়। 1845 সালে ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে কোনো রকম বাণিজ্যিক সফলতা ছাড়াই দিনেমাররা এই দেশ ত্যাগ করে। অর্থাৎ দিনেমারদের কাছে কারো কোনো ঝগড়া হয়নি, কারোর সাথে কিছু হয়নি, তারা নিজেরাই হচ্ছে মানে ব্যবসা করতে কি লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয়। বাংলায় লাভজনক ব্যবসা করতে ব্যর্থ হয় এবং এরপরে তারা ইংরেজদের কাছে তাদের যে বাণিজ্যিক কুঠি এটা বিক্রি করে তারা তাদের দেশে চলে যায়। তাহলে দিনেমারদের গেল। এখন ইংরেজ, যাদের নিয়ে হচ্ছে মূল টপিক। সমুদ্রপথে ইউরোপীয় বণিকদের সাফল্যের প্রাচ্যের ধন সম্পদের প্রাচুর্য ইংরেজ বণিকদেরও বাংলায় ব্যবসা বাণিজ্য করতে উৎসাহিত করে। অবশ্যই উৎসাহিত করে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি সংগঠন গড়ে তোলে। বণিক সংগঠনটি 16 সালে, এই ইংরেজদের সালগুলো ইম্পর্টেন্ট, 16 সালে রানী এলিজাবেথের কাছ থেকে। বণিক সংগঠন কত সালে? রানী এলিজাবেথের কাছ থেকে 1600 সালে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী প্রাচ্যে একচাটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করেন। অর্থাৎ এই ইংরেজ সংগঠনটি রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী একটা একচেটিয়া সনদপত্র লাভ করেন 1600 সালে। কেন? যেন ইংরেজদের মধ্যে তারা ছাড়া আর যেন কেউ ব্যবসা না করতে পারে এই জায়গায়, এই জন্যে হচ্ছে একচেটিয়া বলা হয়েছে। তো সনদপত্র গ্রহণ করেন। এই সনদপত্র দিয়ে কোম্পানির প্রতিনিধি বাণিজ্যিক সুবিধা লাভের আশায় আকবরের দরবারে হাজির হয়। কার দরবারে? আকবরের দরবারে। অর্থাৎ রানী এলিজাবেথের থেকে সংগঠনটি অনুমতি লাভ করে কার কাছে যায়? আকবরের কাছে যায়, সম্রাট আকবর। এখন এরপর ক্যাপ্টেন হকিংস 1600 সালে তারা কি করে? বাণিজ্য কুঠি স্থাপন, রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নেয় এবং 1608 সালে অর্থাৎ এর 8 বছর পরেই
ক্যাপ্টেন হকিংস, যিনি হচ্ছেন ইংরেজদের প্রধান, সে কি করে রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সাথে স্বাক্ষর করেন। অর্থাৎ প্রথমে হচ্ছে তারা কি করেন, তারা রানী এলিজাবেথের কাছ থেকে 1600 সালে 15 বছর মেয়াদী একটা একচেটিয়া সনদপত্র লাভ করেন। এরপরে 8 বছর পরে ইংরেজদের মধ্যে যিনি প্রধান লিডার বলতে গেলে ক্যাপ্টেন হকিংস, তিনি কি করেন 1608 সালে রাজা জেমসের যে সুপারিশপত্র, এই সুপারিশপত্র সে তখনকার যিনি হচ্ছেন সম্রাট ছিলেন, সম্রাট জাহাঙ্গীর, এই সনদপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের সাথে তিনি সাক্ষাৎ নেন। তার অনুমতি নিয়ে 1612 সালে, অর্থাৎ 1600 সালে শুরু হয়, 1608 সালে জাহাঙ্গীরের সাথে দেখা করেন হকিংস। তারপর 1612 সালে, অর্থাৎ এই 4 বছর পর সুরাটে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। ভালোভাবে বাণিজ্য ঘাঁটি কোথায় স্থাপন করে ইংরেজরা? প্রথম সুরাটে। পরবর্তীকালে এর 3 বছর পর 1615 সালে প্রথম জেমসের দূত হয়ে জাহাঙ্গীরের দরবারে আসেন স্যার টমাস রো। অর্থাৎ প্রথমে জাহাঙ্গীরের দরবারে আসেন ক্যাপ্টেন হকিংস 1608 সালে। এরপর 4 বছর পর অর্থাৎ 1612 সালে সুরাটে তারা বাণিজ্য কুঠি স্থাপন করেন। এরপর আরও 3 বছর পর সম্রাট জাহাঙ্গীরের কাছে প্রথম জেমসের দূত হয়ে, রাজা প্রথম জেমসের দূত হয়ে কি জাহাঙ্গীরের কাছে আসেন স্যার টমাস রো। তিনি হচ্ছেন একজন ইংরেজদের মধ্যে শক্তিধর। সম্রাটের কাছ থেকে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। কোম্পানি সুরাট, আগ্রা, আহমেদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করেন। মানে এতক্ষণ তারা তাদের কি করেন, যে ভিত্তিটা রয়েছে এই ভিত্তিটা তারা কি করেন, মজবুত করেন। এখন 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথেরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই, বর্তমান মুম্বাই শহরটি। ভাই এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি বলছে এখানে আমরা একটু আবার শুনি। ইংল্যান্ডের রাজা, কোন দেশের রাজা? ইংল্যান্ডের রাজা। কোন সালে? 1668 সালে। 1668 সালে কোন দেশের রাজা? ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথেরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে বোম্বাই বা বর্তমানে মুম্বাই যেটাকে বলি, সেটা যৌতুক হিসেবে লাভ করে। অর্থাৎ তিনি কি করেন, পর্তুগিজ যে রাজকন্যা ক্যাথেরিন, তার সাথে কার বিয়ে হয়? ইংল্যান্ডের দ্বিতীয় রাজা চার্লসের। কত সালে? 1668 সালে। যৌতুক হিসেবে কি লাভ করেন? যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই বা মুম্বাই বর্তমান। অর্থাভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, অর্থাভাবে মানে টাকার দিক থেকে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে 50,000 পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করে দেন। অর্থাৎ তিনি যৌতুক হিসেবে পর্তুগিজ রাজকন্যা ক্যাথেরিনের সাথে বিয়ের পর যাতে রাজা দ্বিতীয় চার্লস যে বোম্বাইটি পান, তিনি 50,000 পাউন্ডের বিনিময়ে ইংরেজদের কাছে আবার এটা বিক্রিও করে দেন। পরবর্তীকালে এই বোম্বাই শহরটি কোম্পানির প্রধান কেন্দ্র হিসেবে পরিণত হয়। ইংরেজরা কিনে নিয়ে তাদের প্রধান কেন্দ্র হিসেবে এটা গঠন করে। জব চার্নক নামে আরেকজন ইংরেজ 1690 সালে 1200 টাকায় বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করে। এটাও অনেক ইম্পর্টেন্ট। কলকাতা, সুতান ও গোবিন্দপুর নামে এই 3টি জায়গা জমিদারি লাভ করেন জব চার্নক। এটাও আসতে পারে, জব চার্নক কত টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম জমিদার তো লাভ করেন। কত টাকার বিনিময়ে? 1200 টাকার বিনিময়ে। কত সালে? 1690 সালে। এরপর আসি ভাগীরথী নদীর তীরে এই 3টি গ্রামকে কেন্দ্র করে পরবর্তীতে কলকাতা নগরীর জন্ম হয়। এটা হচ্ছে একটা সংক্ষিপ্তের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, যে কলকাতা নগরী কিভাবে জন্ম হয়। তো আমরা বলতে পারি জব চার্নক কি? জব চার্নক একজন ইংরেজ। তিনি কি করেন 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুরকে জব চার্নক কত সালে? 1690 সালে। কত টাকার বিনিময়ে? 1200 টাকার বিনিময়ে এই 3টা জমিদারি সত্ত্ব লাভ করেন ভাগীরথী নদীর তীরে। কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে এই 3টি গ্রামকে কেন্দ্র করে
পরবর্তীকালে কি করছে, কলকাতা নগরী জন্মগ্রহণ করে। এখানেই কোম্পানি 1700 সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস, অর্থাৎ দ্বিতীয় চার্লস গেছে, এখন 1700 সালে তৃতীয় চার্লস আসে। তৃতীয় চার্লস উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। অর্থাৎ ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস উইলিয়ামের নামেই এই জায়গায় অর্থাৎ কলকাতায় কি করেন, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। ধীরে ধীরে এটি ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক স্বার্থ বিস্তারের শক্তিশালী কেন্দ্র হিসেবে পরিণত হয়। ইংরেজ কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায় যখন দিল্লি সম্রাট ফারুকশিয়ার তাদের বাংলা, বোম্বাই ও মাদ্রাসে বিনা শুল্কের বাণিজ্যের অধিকার তো লাভ করেন। এর উপর ভিত্তি করে কোম্পানি তাদের প্রতিনিধিদের দস্তক প্রদান করেন। এই দস্তক দেখিয়ে তারা বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করত। নিজস্ব মুদ্রার প্রচলনের অধিকারও কোম্পানি লাভ করে। ভাই, এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। বিনা শুল্কে ইংরেজরা কখন থেকে কি করেন, কাজ করা শুরু করে এবং নিজেদের মুদ্রা প্রচলন কখন থেকে শুরু করে, এই জিনিসটা সংক্ষিপ্তে এমসিকিউতে, সিকিউতে সব জায়গায় আসতে পারে। তো আমরা কি লিখব, ইংরেজ কোম্পানির ক্ষমতা যখন আরও বৃদ্ধি পায় তখন কি করেন, দিল্লির সম্রাট ফারুক শিয়ারের তাদের বাংলা, বোম্বাই ও মাদ্রাজে কে দিল্লি সম্রাট ফারুক শিয়ার, তখন দিল্লি সম্রাট কে ছিল, ফারুক শিয়ারের আমলে বাংলা, বোম্বাই আর মাদ্রাজ, এই তিনটা জায়গায় বিনা শুল্কে বাণিজ্যের যে অধিকার সেটা ইংরেজরা লাভ করার পরে কি করে, তারা তাদের এর উপর ভিত্তি করে কোম্পানি তাদের কি করে, প্রতিনিধিদের দস্তক প্রদান করে মানে একটা কাগজ দেয়। এই কাগজ তারা দেখাইলে, অর্থাৎ এই দস্তকটা দেখাইলে তারা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য বাংলায় করতে পারে। ভাই, ও তো একটা খারাপ জিনিস। একই সঙ্গে নিজস্ব মুদ্রা প্রচলনের একটা অধিকারও ইংরেজরা পেয়ে যায়, মানে তারা সবই পেয়ে যায় ক্ষমতা দখলের জন্য। সম্রাটের এই ফরমানকে কোম্পানির মহাসনদ বা মেগনা কার্টা বলে উল্লেখ করা হয়। চলে আসলো, যদি বলে মেগনা কার্টা কাকে বলে, তখন আমরা কি বলবো, ইংরেজ ক্ষমতা যখন শক্তিশালী হতে শুরু করে তখন দিল্লির সম্রাট ফারুক শিয়ার বাংলা, মাদ্রাজ, তারপর বোম্বাই, এই তিনটা জায়গায় যখন ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের যে অধিকার এটা দেন, এরপরে এর উপর ভিত্তি করে ইংরেজরা তাদের প্রতিনিধিদের দস্তক দেন। এই দস্তকটা দেখিয়েই তারা বিনা শুল্কে বাণিজ্য করতে পারে এবং এর পরবর্তীতে তারা নিজেদের মুদ্রা প্রচলনের একটা অধিকার পায়। এই যে জিনিসটা, সম্রাটের এই যে ফরমান, সম্রাট সম্রাট ফারুক শিয়ারের এই ফরমানকে কোম্পানির মহাসনদ বা মেগনা কার্টা বলে অভিহিত করা হয় ইতিহাসে। দিস ইজ ইম্পর্টেন্ট। এই অধিকার লাভ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হয়, কারণ তাদের নিজস্ব মুদ্রা এবং তাদের বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি দিয়ে দেয়। এরপর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরে আমরা ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা একটু জেনে আসি। ভারতীয় উপমহাদেশে সর্বশেষ আগত ইউরোপীয় বণিকদের কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যদি কোয়েশ্চেন আসে সর্বশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনটা, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 সালের পর থেকে 1664 সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়। 1668 সালে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মছলিপট্টমে কুঠি স্থাপন করে। 1673 সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশিক গড়ে ওঠে। 1674 সালের পর থেকে তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করেন। অর্থাৎ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1674 সালে তারা আসে 1664-তে, কিন্তু 1674 অর্থাৎ 10 বছর পর তারা কি করেন, তাদের বাংলায় ব্যবসায়িক কার্যক্রম সেটা সম্প্রসারিত করতে চেষ্টা করেন। কোম্পানি বাংলার সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি কিনে নেয়। অর্থাৎ কারা সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর
স্থানটি কিনে নেয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা এটা হতে পারে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার থেকে চন্দননগর নামক স্থানটা কিনে নেয়, সুবেদার শায়েস্তা খান, বা সুবেদার শায়েস্তা খান ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি দেন, নদীর তীরে চন্দননগর স্থানটি দেন। 1690 সালে থেকে 1692 সাল অর্থাৎ 2 বছরের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসি বাণিজ্য ঘাঁটিতে পরিণত হয়। তো 2 বছরে কিনে নেওয়ার পরে 2 বছরে তারা এটাকে শক্তিশালী করতে চেষ্টা করে এবং সফল হয়। 1696 সালে কোম্পানি এখানে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করেন। নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে 1693 সালে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যার বাণিজ্য করার অধিকার লাভ করেন। ওরা সুবেদার শায়েস্তা খান যখন দেখে তারা বিভিন্ন ভালোভাবে শুল্ক দিতেছে, রাজস্ব দিতেছে, তখন 1693 সালে তারা কি করে আরও কোনো কিছু জায়গায় ব্যবসা করার অনুমতি দেন, বাংলা, বিহার, উড়িষ্যার এইগুলো। পরবর্তীকালে তারা কাশিমবাজার বাংলা শহরেও কুঠি স্থাপন করতে কি করে সক্ষম হয়। ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে, তখন ফরাসিরা এদেশে আসে। এই অবস্থায় ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, কারণ অন্যান্য ইউরোপীয় শক্তির মতো ফরাসিরাও এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ফলে 2 ইউরোপীয় শক্তি ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়। ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল, উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয়। অর্থাৎ ফরাসিরা ছিল, মানে সব কিছুই ছিল, কিন্তু ইংরেজগুলোর মতো এত পাকা বুদ্ধি বা চালাক ছিল না। তো ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল, উন্নত রণকৌশল অর্থাৎ যুদ্ধ কৌশলের সাথে কি করেন ফরাসিরা টিকে থাকতে পারে না, এই জন্য তারা পরাজিত হয়ে 1757 সালে, আবারও বলি আই রিপিট, 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলার নবাবকে সমর্থন দেয়। অর্থাৎ বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে একমাত্র ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমর্থন দেয় কত সালে? 1757 সালে, যেহেতু হচ্ছে পলাশীর যুদ্ধ হয়, তো সমর্থন দেয়। কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাফল্য ফরাসিদের আরও বিপর্যস্ত করে ফেলে। ইংরেজরা তো জিতে, এই জন্য ফরাসিরা আরও দুর্বল হয়ে পড়ে। ফলে বাংলা ফরাসি বাণিজ্য কুটিগুলো ইংরেজদের দখলে চলে যায়। দক্ষিণান্তে কর্ণাটের যুদ্ধসমূহের ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে। ফলে ইংরেজদের ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয় ইংরেজরা। এখন আমরা জানব ঐতিহাসিক পটভূমি পলাশীর যুদ্ধ। 1740 থেকে 1756, 16 সাল আর কি, 1740 থেকে 1756 সাল পর্যন্ত আলীবর্দী খান বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। যদি বলে আলীবর্দী খান কিসের নবাব ছিলেন? বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন, বা এটাও আসতে পারে বিহার এবং উড়িষ্যার নবাব কে ছিলেন, কত সাল থেকে কত সাল? বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খান কত থেকে? 16 বছর, তার মানে 1740 থেকে 1756। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সফলভাবে রাজ্য শাসন করেন। তিনি তার সময়ের মারাঠা ও বর্গীদের দমন করতে সক্ষম হয়। তার মানে আলীবর্দী খান কাদের দমন করতে সক্ষম হয়? মারাঠা এবং বর্গীদের দমন করতে সক্ষম হয়। সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকেও তিনি নিয়ন্ত্রণ করেন। মানে তার তো অবশ্যই একটা কৌশল আছে, ইংরেজরা তার কাছে কৌশল কাটাইতে মানে যায়, তারা নিজেরাই পারেনি। তো কিন্তু তার মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চলে চরম বিশৃঙ্খলা, কারণ তিনি যেহেতু চলে গিয়েছেন, কন্ট্রোল করবে কে? ইংরেজদের আছে, নবাব সিরাজউদ্দৌলা আছে, বাট তিনিও তো ষড়যন্ত্রের কবলে পড়েন। তো নবাবের মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা, অর্থাৎ কার পুত্র? আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে উত্তরাধিকারে মনোনীত হন। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে, মানে আলীবর্দী খানের মানে 1740 থেকে 1756 তো তার শাসনামল, অবশ্যই তাহলে 1756 সালে মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। তার মানে সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন? 22 বছর বয়সে। সিংহাসনে বসার পর তাকে নানামুখী ষড়যন্ত্র সমস্যার মোকাবেলা করতে হয়। তার কারণ তার প্রথম সমস্যা ছিল তার পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। পরিবারের মধ্যে ক্ষমতা নিয়ে অবশ্যই ভেজাল ছিল। বিশেষ করে আলীবর্দী খানের 3 কন্যার মধ্যে জ্যৈষ্ঠ কন্যা ঘসটি বেগম নামটা শুনলে মনে হয় মানে মহিলার মধ্যে ঝামেলা আছে। তো
তো ঘসেটি বেগম এর কন্যা জ্যেষ্ঠ কন্যা, আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম সিরাজ নবাব হওয়ার আশাহত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন। অর্থাৎ ঘসেটি বেগম এটা ভালো চোখে দেখেন না, তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এদের সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ। অর্থাৎ ঘসেটি বেগমের সাথে যোগ দেন তার দেওয়ান রাজা রাজবল্লভ। পূর্ণিয়ার শাসনকর্তাও যোগ দেন, পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শৌকত জং এবং অন্যরাও যোগ দেন। তার মানে কে কে হচ্ছে তার সাথে ষড়যন্ত্র করেন? ঘসেটি বেগমের রাজা দেওয়ান রাজপল্লব, তারপরে পূর্ণিয়া শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শৌকত জং এবং অন্যরা বলতে অনেকেই আছে, পরিবারের মধ্যে হচ্ছে তারা। কৌশলে নবাব ঘসেটি বেগমকে নজরবন্দি করেন, অর্থাৎ চোখের নজরে দেখেন। পূর্ণিয়া শাসনকর্তা শৌকত জং বিদ্রোহী হয়ে উঠলে, অর্থাৎ এদের মধ্যে শৌকত জং একটু বেশি লাফাইতে শুরু করে, বিদ্রোহী হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত ও নিহত করে পূর্ণিয়া দখল করে নেন। বেশি করছে না, পূর্ণিয়া দখল করে নিছে। নবাব পারিবারিক ষড়যন্ত্র কৌশলে দমন করলেও তার বিরুদ্ধে বাইরের আরেক জাল বিস্তৃত হতে থাকে। এর সঙ্গে জড়িত হয় দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের দরবারে প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মির্জাফর সহ আরও অনেকে। অর্থাৎ যাকে আমরা ইতিহাসে মির্জাফর নামে চিনি, তিনিও হচ্ছেন এই ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি হচ্ছে মেন ক্যারেক্টার আর কি, ভিলেন ক্যারেক্টার। প্রত্যেকে নিজ স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্রকারীরা পলাশির যুদ্ধে পটভূমিতে তৈরি করতে থাকে। পলাশির যুদ্ধের কারণটা আসলে কি? ইতিহাসে যেসব ঘটনা একটি দেশে জনগণের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে, পলাশির যুদ্ধ এই অঞ্চলে জনগণের তেমনই একটা ঘটনা। এই ঘটনার পেছনে কিছু কারণ রয়েছে, যেমন সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজরা নতুন নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি। উপঢৌকন মানে হচ্ছে সম্ভবত তাকে, যে নতুন শাসক হয়েছে তাকে একটু উপহার পাঠাবে এরকম। তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ করেনি। নবাব তার এলাকায় ব্যবসা করে, তার সাথে মানে যুদ্ধ, তাকে কোনো সম্মান দেখায়নি, তার কাছে যে সৌজন্যমূলক সাক্ষাৎ করেননি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ নির্মাণ করেন। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা তাদের নিষেধ করছে কলকাতায় দুর্গ নির্মাণ করতে, কিন্তু তবুও তারা দুর্গ নির্মাণ করেন। ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে, অর্থাৎ যে দস্তক, এই দস্তকের অপব্যবহার করেছে ইংরেজ কোম্পানি করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকেন। অর্থাৎ দেশীয় যারা ব্যবসা বাণিজ্য করে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকেন। নবাব দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন এবং বাণিজ্যিক শর্ত মেনে চলার আদেশ দেন। কোম্পানি নবাবের সেই আদর্শ অগ্রাহ্য করে, অর্থাৎ মেনে নিতে চায় না। আলীবর্দী খানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে ইংরেজরা নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়, মানে করও দিব না, মানে যা ইচ্ছা তাই। তাছাড়া জনগণকে নির্যাতন করার মতো ধৃষ্টতাও তারা দেখাতে শুরু করে। রাজা রাজবল্লভের পুত্র কৃতদাস তার পরিবারের সদস্যদের সহ প্রচুর সম্পদ নিয়ে কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় নেন। অর্থাৎ যিনি রাজা রাজপল্লব, এই রাজপল্লবের পুত্র কৃতদাস তার পরিবারের সদস্যদের সহ প্রচুর সম্পদ নিয়ে কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় নেয়। অর্থাৎ তিনি অনেক সম্পদ লুট করে হচ্ছে ইংরেজদের কাছে আশ্রয় নেন বাঁচার জন্য আর কি। তাকে ফেরত দেওয়ার জন্য নবাব ইংরেজের কাছে দুধ পাঠায়, আমার লোক আমারে ফেরত দে। কিন্তু ইংরেজ গভর্নর নবাবের দূতকে অপমান করে তাড়িয়ে দেয়। এর আগে শৌকত জংকের বিদ্রোহের সময়ও ইংরেজরা নবাবের বিরুদ্ধে বিদ্রোহের সমর্থন করেন। অর্থাৎ এর আগে যখন শৌকত জং বিদ্রোহী হয়ে ওঠে তখন কিন্তু নবাবরা সিরাজউদ্দৌলার পক্ষে ছিল না, শৌকত জংকের পক্ষে ছিল। এই জন্য নবাব আরও ক্ষুব্ধ হয়ে আসেন তাদের উপর। ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অবাধ্যতা নবাবকে ক্ষুব্ধ করে তোলে। তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য 1757 সালে জুন মাসে 1757 সালে পলাশির যুদ্ধ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু কোন মাসে? জুন মাসের শুরুতে নবাব কলকাতা অধিকার করে নেন। কলকাতা তো ছিল হচ্ছে ইংরেজরা মানে দখল করে নেন। এখন নবাব কলকাতা আক্রমণ করে কলকাতা অধিকার করে নেন। যাত্রাপথে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। কাশিমবাজার যেখানে তারা ব্যবসা করতো ওইটাও দখল করে নেয়। এবার কেমনে খাবি? আচ্ছা, হলওয়েল সহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। অর্থাৎ ওখানে কিছুতে ইংরেজ ছিল, হলওয়েল ছিল অর্থাৎ, তো তিনি হচ্ছে আত্মসমর্পণ করতে অবশ্যই বাধ্য হয়।
বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা প্রচারণা চালায়, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। অর্থাৎ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত যে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলে কি পরিচিত বা অন্ধকূপ হত্যাটা কি। তাহলে আমরা কি এখন বলতে পারি না যে নবাব সিরাজউদ্দৌলা যখন কাশিমবাজার কুঠি তারপর কলকাতা দখল করে দুর্গ দখল করে, তখন নবাবের আতর্কিত আক্রমণে ইংরেজরা কি করেন, তাদের যে ফোর্ট উইলিয়াম দুর্গ কি ওই যে তৃতীয় চার্লস উইলিয়ামের যে জন্য কলকাতা একটা দুর্গ নির্মাণ করেন, ফোর্ট উইলিয়াম দুর্গ, ওই দুর্গ ত্যাগ করার পর কি অন্ধকূপ হত্যা এখন আমরা বলবো। তো হলওয়েল মানে নবাব সিরাজউদ্দৌলার যে অতর্কিত হামলায় ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে হলওয়েল সহ বেশ কিছু ইংরেজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়, অর্থাৎ বন্দী হয়। বন্দিদশা থেকে মুক্ত পেয়ে হলওয়েল নবাবের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়, যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এতে বলা হয় যে 18 ফুট দৈর্ঘ্য 14.10 ফুট প্রস্থ ছোট একটি ঘরে 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয়। এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এই মিথ্যা প্রচারণা মাদ্রাজ পর্যন্ত পৌঁছে যায়, ফলে উত্তেজিত হয়ে কলকাতা দখল করার জন্য ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় চলে আসে। তারা নবাবের সেনাপতি মানেকচাঁদকে পরাজিত করে কলকাতা দখল করে নেয়। নবাব তার চারদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে নতজানু ও অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়। এতে ইতিহাসে আলীনগর সন্ধি নামে খ্যাত। এখানে আমরা দুইটা প্রশ্ন পাই, আমি আবারও বলছি দুইটা প্রশ্নগুলো কি কি? প্রশ্নগুলো হচ্ছে, একটা হচ্ছে আলীনগর সন্ধি কি, আরেকটা হচ্ছে অন্ধকূপ হত্যা কি। অন্ধকূপ হত্যা কি এটা যদি আমি আবার আর একটু ভালোভাবে বলতে চাই, তাহলে অন্ধকূপ হত্যা হচ্ছে নবাবের আতর্কিত হামলায় ফোর্ট উইলিয়ামের দুর্গ থেকে ইংরেজ হলওয়েল সহ আরও অনেকেই বন্দী হন। তো হলওয়েল বন্দিদশা থেকে মুক্ত পেয়ে নবাবের বিরুদ্ধে একটি মিথ্যা প্রচারণা চালায়, যে প্রচারণায় তিনি বলেন 18 ফুট দৈর্ঘ্য 14.10 ফুট প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য একটু বেশি, 18 ফুট দৈর্ঘ্য 14.10 ফুট যে প্রস্থ একটা ছোট্ট ঘরে, এই প্রস্থের একটা ছোট্ট ঘরে 146 জন ইংরেজকে নবাব বন্দি করে রাখেন এবং এর মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে অর্থাৎ নিঃশ্বাস না নিতে পেয়ে 123 জনেরই মৃত্যু হয়। এই মিথ্যা প্রচার কি মাদ্রাজ শহরে ছড়িয়ে পড়ার ফলে উত্তেজিত হয়ে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন এই দুজন ইংরেজ কি করেন, কলকাতা দখল করেন। এখন বলতে পারি আমরা আলীনগর সন্ধি কি নামে খ্যাত। এই যে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন মাদ্রাজ থেকে কলকাতায় চলে আসে এবং কি করেন, তারা কলকাতা আক্রমণ করে কলকাতা দখল করে নেয়। নবাব মানে চারদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে পড়ে, চারদিকে তার শুধু ষড়যন্ত্র, মানে কিন্তু পেরে উঠছিলেন না, কারণ তার নিজেদের মধ্যে হচ্ছে অনেক ষড়যন্ত্র আছে। তো এই ইংরেজদের সঙ্গে শেষ পর্যন্ত তিনি নতজানু ও অপমানজনক সন্ধি করতে বাধ্য হন ঝামেলা না করে। এটি ইতিহাসে আলীনগর সন্ধি নামে পরিচিত। আলীনগর সন্ধিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পর ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায়, অর্থাৎ দেখতেছে যে নবাব একটু নতজানু হয়েছে ক্লাইভের কাছে, এই জন্য ক্লাইভের উচ্চাকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পায়। নবাবের দুর্বলতার সুযোগ নিয়ে ইউরোপে সংঘটিত 7ম বর্ষব্যাপী যুদ্ধের অজুহাতে ইংরেজরা ফরাসিদের চন্দননগর কুটি দখল করে নেয়। অর্থাৎ নবাবের দুর্বলতার যে সুযোগ, এই সুযোগটা রবার্ট ক্লাইভ কাজে লাগিয়ে ইউরোপে সংঘটিত 7ম বর্ষব্যাপী যুদ্ধ একটা আছে, 7ম বর্ষব্যাপী একটা যুদ্ধ, অর্থাৎ 7 বর্ষব্যাপী একটা যুদ্ধ। এই যুদ্ধের অজুহাতে ইংরেজরা কী করেন, ফরাসিদের যে চন্দননগর কুঠিটা ছিল সেটা দখল করে। নবাব এই অবস্থায় ফরাসিদের সঙ্গে মৈত্রী স্থাপন করে, অর্থাৎ ভালো সম্পর্ক স্থাপন করে, কারণ ফরাসিরা কিন্তু যাতে মানে ভালো। ইংরেজদের শায়েস্তা করার জন্য ব্যবস্থা নেন নবাব। এতে ক্লাইভ ক্ষুব্ধ হয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র লিপ্ত হয়। এই যে নবাব কি করেন, ফরাসিদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের শায়েস্তা করার জন্য
পদক্ষেপ নিতে থাকেন। এতে রবার্ট ক্লাইভ ক্ষুব্ধ হয়ে হচ্ছে নবাবকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হন। তো এখন থেকে হচ্ছে ষড়যন্ত্রটা শুরু আর কি। এই ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গে যুক্ত হয় জগৎ শেঠ, রায়দুর্লভ, অমিত চাঁদ, রায়বল্লভ, প্রধান সেনাপতি প্রমুখ। অর্থাৎ এরা হচ্ছে রবার্ট ক্লাইভের সাথে যুক্ত হয় ষড়যন্ত্রে। কে? জগৎ শেঠ, রায়দুর্লভ, অমিত চাঁদ রাজা, রায়বল্লভ, প্রধান সেনাপতি প্রমুখ। পলাশির যুদ্ধের ঘটনা এখন আমরা আসি। পলাশির যুদ্ধ বাংলা তথা উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক ঐতিহাসিক একটা ঘটনা। 1757 সালের 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে যুদ্ধটি সংঘটিত হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পলাশির যুদ্ধ কোথায় সংঘটিত হয়, তাহলে আমরা কি বলবো? 1757 সালে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে এই যুদ্ধটি সংঘটিত হয়। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ রবার্ট ক্লাইভ ষড়যন্ত্র যখন করে তখন তো রায়দুর্লভ, জগৎ শেঠ, রায়বল্লভ, তারপর প্রধান সেনাপতি, তারপরে এদের সাথে কি করেন? হাত মিলানোর পরে কি করে 1757 সালের 23 জুন যে ভাগীরথী নদী, এটার যে পলাশির আমবাগান যেটা এখানে যুদ্ধ যে সংঘটিত হয়, এটার জন্য কি করেন রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গ, অর্থাৎ তাদের মধ্যে যে সন্ধি হয় আলীনগর সন্ধি, এটা ভঙ্গ করে এই অজুহাতে যুদ্ধ করে। কোন অজুহাতে যুদ্ধ করবে? তো এই অজুহাতে যুদ্ধ করার ঘোষণা দেন নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। মানে নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করে। যুদ্ধে মীর মদন নিহত হন, অর্থাৎ মারা যান। তো নবাবের বিজয় আসন্ন জেনে মির্জাফর ষড়যন্ত্রমূলক যুদ্ধ থামিয়ে দেয়। অর্থাৎ মানে যেটাই হোক ভাই, আপনি গালি মে তো কুত্তা বিশির হ্যাঁ। এখন নবাবের সাথে তো ইংরেজরা জীবনে পারবে না, তো ইংরেজরা আগে থেকে কি করছে? মির্জাফরের সাথে ষড়যন্ত্র করে রাখছে। তো নবাবের বিজয় আসন্ন জেনে মির্জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেয় হঠাৎ, মানে তার যে মির্জাফরের সৈন্য তাদেরকে থামিয়ে দেয়। মীর মদনের মৃত্যু ও মির্জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে। নবাবের সেনাপতি মির্জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগী করে নীরব দর্শকের ভূমিকা পালন করে। অর্থাৎ তারা মানে কোনো যুদ্ধই করে না, তারা দর্শকের মতো সব কিছু দেখতেছে আর কি। নবাব কোরআন স্পর্শ করে শপথ নেওয়া হলেও মির্জাফরের ষড়যন্ত্র থামেনি। অর্থাৎ নবাব বুঝতে পেরেছিল যে মির্জাফর এরকম একটা করবে, এই জন্য তাকে কোরআন দিয়ে শপথও করায়। নবাব তারপরও কোনো কাজ হয়নি। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছে সেই সময় মির্জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মানে ষড়যন্ত্র কারে বলে? নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন এটাকে কি বলে, মির্জাফর যায় ইংরেজদের বলে যে ওরা বিশ্রাম নিতেছে, তুমি যে এখন আক্রমণ করো, ওরা তোমাদের প্রতিহত করতে পারবে না। তো তখন যে আক্রমণটা করে, যার জন্য অনিবার্য পরিণত নবাবের পরাজয়। অর্থাৎ নবাবের পরাজয় হয়, যার জন্য নবাবের পতনের কারণ নবাব সেনাপতি মির্জাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা করে। মানে নবাব যে পতন হয়েছে, পতনের কিছু কারণ আমরা যদি বলতে চাই, নবাব সেনাপতি মির্জাফর ও তার অসহযোগিতার যুদ্ধের কারণে তার পরাজিত হয়। নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেছে। তরুণ নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও দৃঢ়তার অভাব ছিল। তিনি যুদ্ধক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা পরিচয় দেন। ঠিক আছে, যাই হোক, কিন্তু ব্যর্থতা পরিচয় দেন, মানে তো জিততেন। সেনাপতি মির্জাফরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও তিনি বারবার তার উপরই নির্ভর করেছেন। ইংরেজদের সম্পর্কে সতর্কতা, ফরাসি এবং ইংরেজদের ষড়যন্ত্র, এসব বিষয়ে আলীবর্দী খানের উপদেশ সিরাজউদ্দৌলার কাছে গুরুত্ব পায়নি। তার মানে আলীবর্দী খান মারা যাওয়ার আগে সিরাজউদ্দৌলাকে অনেক উপদেশ দিয়ে গিয়েছেন, যা সিরাজউদ্দৌলা কি গুরুত্ব দিয়ে দেখেননি, যার কারণে তিনি হেরেছেন। জগৎ শেখ, রায়দুর্লভ অন্যান্য অভিজাত চক্রের বিশ্বাসঘাতকতা তাকে হারায়।
রবার্ট ক্লাইভ ছিল দূরদর্শী, সূক্ষ্ম ও কূট বুদ্ধি সম্পন্ন। এই রবার্ট ক্লাইভ হচ্ছে মূল, তার কারণে এত কিছু হয়। তারপর যদি আমরা আসতে চাই, তারপর আমরা আসবো হচ্ছে পলাশী যুদ্ধের ফলাফল। এর ফলে কি হয়? অনেক কিছু হয়। সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যুর পর বাংলায় মুঘল শাসনের অবসান ঘটে। অর্থাৎ কার মৃত্যুর পর মাত্র বাংলায় মুঘল শাসনের অবসান ঘটে? নবাব সিরাজউদ্দৌলার পর। এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। ঔপনিবেশিক শাসন অর্থাৎ কি? অন্য দেশের মানুষ আমাদের দেশে এসে শাসন করলে এটাকে বলি আমরা ঔপনিবেশিক শাসন। এই যুদ্ধের পর শক্তির স্বার্থে এদেশের অর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। পলাশী যুদ্ধে সুদূর প্রসারী পরিণত ছিল উপমহাদেশে কোম্পানি শাসন প্রতিষ্ঠা, এবং এভাবে এ যুদ্ধের ফলে বাংলা তথা ভারতের স্বাধীনতা অস্তমিত হয়। সুতরাং পলাশী যুদ্ধ একটি খণ্ডযুদ্ধ হলেও বাংলা তথা উপমহাদেশের রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম। বক্সারের যুদ্ধ পলাশী যুদ্ধের পরে আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তার যুদ্ধ হচ্ছে 1764 সালে। 1757 সালে হচ্ছে কি করে কিছু সাল আমরা মনে রাখবো। যেমন 1757 সালে 23 জুন হচ্ছে পলাশীর যুদ্ধ হয়। তো এই 1757 সালে পরে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। অর্থাৎ 57, তো এখানে 3, 57, 3, 4, 7 বছর পর আবার কি করে একটা যুদ্ধ হয়, নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। পলাশীর যুদ্ধের পর মির্জাফরকে নাম মাত্র নবাব করে। অর্থাৎ মির্জাফরকে তো লোভ দেখাই নবাব করার জন্য। তো মির্জাফরকে যখন নবাব করা হয়, কিন্তু মির্জাফরকে নবাব করাই হয়, কিন্তু ইংরেজরা যে উদ্দেশ্যে মির্জাফরকে সিংহাসনে বসিয়েছিলেন তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে। অর্থাৎ নতুন নবাব অর্থাৎ যে মির্জাফর, তিনি ইংরেজদের অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে। নিজেদের ক্ষমতা রক্ষা করতেও তাকে বারবার ক্লাইভের উপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভের রাজকার্যে ঘন ঘন হস্তক্ষেপ নবাবের পছন্দ ছিল না। ইংরেজদের বিতরণের জন্য মির্জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজের সাথে আতাত করে। অর্থাৎ মির্জাফর আবার চালাকি চালতে শুরু করে যে ইংরেজরা মানে আমারে চালাবে, আমি চাই না, আমি ইংরেজ করে চালাম। এই জন্য সে কি করে, আরেকদের সাথে মানে আরেক দলের সাথে সে হাত মেলাতে শুরু করে। তারা কি? ওলন্দাজ কোম্পানি। তো বিষয়টি ইংরেজদের দৃষ্টি এড়ায়নি। ইংরেজরা জানতে পারে মির্জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানের অসক্ষমতা এবং ওলন্দাজদের সঙ্গে আতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। অর্থাৎ ক্ষমতা থেকে সরিয়ে দেয়, কারণ ইংরেজরাই তো হচ্ছে তখনকার ক্ষমতাশালী। এরপরে 1760 অর্থাৎ 1757 সালে হচ্ছে যুদ্ধটা শেষ হয়। 1760 আর 3 বছরে সালে ইংরেজ গভর্নর ভানসিটার্ট মির্জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে স্বার্থ সাপেক্ষ সিংহাসনে বসান। অর্থাৎ মির্জাফর পাচ্ছে না, এরপর গভর্নর যে ভানসিটার্ট সরিয়ে মীর কাসেমকে, মীর কাসেমকে 1760 সালে হচ্ছে ক্ষমতা দেন কিছু শর্ত সাপেক্ষে। ক্ষমতারোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি নিজের মতো শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন। ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য, কারণ মীর শাসন তো হচ্ছে স্বাধীন চেতা, তিনি তো আর মির্জাফরের মতো তাদের কথায় চলবেন না। এখন বক্সারের যুদ্ধের যে কারণটা, মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীন চেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা ও আর্থিক সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। অর্থাৎ তিনি দূরদর্শী একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি চাইছেন ইংরেজদেরও স্বার্থ রক্ষা হোক, আমাদেরও স্বার্থ রক্ষা হোক, জনগণের কথাও তিনি ভেবেছেন। এই উদ্দেশ্যে তার গৃহীত পদক্ষেপগুলো শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধ নিয়ে যায়। মীর কাসিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করে। এই উদ্দেশ্যে তিনি রাজনীতি মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও রাজনীতির চারদিকে পরীক্ষা খনন করেন।
ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপীয় সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য 2 জন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষণ হিসেবে নিয়োগ দান করেন। অস্ত্র গোলাবারুদের জন্য তিনি অন্যের মুখোমুখি হতে না হয় সেজন্য রাজধানীতে কামান, বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা গ্রহণ করেন। বিহারের শাসনকর্তা নারায়ণ ইংরেজদের প্রতি বেশি আগ্রহ দেখালে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেন। 1757 সালে মুঘল সম্রাটের ফরমানে ইংরেজদের ব্যবসা করার জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তার অপব্যবহার করেন। দস্তক নামের ছাড়পত্রের অপব্যবহারের ফলে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে নবাব সবার জন্য আত্মবাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এজন্য ইংরেজ কোম্পানির কর্মচারীদের একচেটিয়া লাভজনক ব্যবসার অসুবিধা হয়। এই ব্যবসায় নবাব কোনো রকম আফসোস করতে না চাইলে ইংরেজদের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে পড়ে। নবাবের গৃহীত পদক্ষেপ ছিল দেশ ও জনগণের স্বার্থে, যা ইংরেজদের স্বার্থপরিপন্থী। ফলে ক্ষুব্ধ হয়ে ইংরেজরা প্রতিকারের জন্য প্রস্তুত হচ্ছিল। 1763 সালে ক্ষুব্ধ হয়ে পাটনা কুঠি অধ্যক্ষ এলিস দখল করে নেয়। ফলে ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছাড়া নবাবের আর কোনো উপায় থাকে না। মীর কাসিম সফল প্রতিরোধের মাধ্যমে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করেন। অর্থাৎ ইংরেজদের মধ্যে একজন নাম হচ্ছে এলিস, সে কি করেন 1763 সালে পাটনা দখল করেন নবাবের বিরুদ্ধে গিয়ে। তো নবাব আর কিছু না দেখে কি করেন, নিজের হাতে অস্ত্র নিয়ে আর উপায় না পেয়ে এলিসকে পাটনা থেকে বিতাড়িত করে। 1763 সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর অ্যাডামসের নেতৃত্বে প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গিরিয়া, কটুয়া ও উদয়নালার যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হয়। অর্থাৎ নবাব কীভাবে পরাজিত হয়? 1763 সালে কলকাতা কাউন্সিল নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মেজর অ্যাডামসের নেতৃত্বে প্রেরিত ইংরেজ বাহিনীর কাছে গেরিয়া, কটোয়া ও উদয়নাল যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হয়। ইতিমধ্যে ইংরেজরা মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসায়। মীর কাসিম পরাজিত হয়েও হতাশ হননি। নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুত গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোরর কাছে পরাজিত হয়। অর্থাৎ যখন মীর কাসিম পরাজিত হয় তখনও তিনি থামেননি। এরপর কি করে? এরপর মীর জাফরকে আবার ক্ষমতায় বসায়। তো মীর কাসিম কী করে? মীর কাসিম হচ্ছে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক একটা স্থানে ইংরেজদের বিরুদ্ধে শক্তি পরীক্ষা অবতীর্ণ হয়, অর্থাৎ যুদ্ধ অবতীর্ণ হয়। দুর্ভাগ্যক্রমে সম্মিলিত বাহিনী মেজর মনোররের কাছে পরাজিত হয়, অর্থাৎ এখানেও তারা পরাজিত হয়। এটাই সম্ভবত ইতিহাসের বক্সারের যুদ্ধ। আপাতত মীর কাসিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টাও ব্যর্থ হয়। কারণ মীর কাসিমের নবাব সিরাজউদ্দৌলার পরেই তো সব কিছু শেষ হয়ে যায়। তারপরেও মীর কাসিম শেষ পর্যন্ত আলো জ্বালিয়ে রাখে, কিন্তু তার হারার পরে শেষ আলোটুকু নিভে যায়। ইংরেজ শক্তি অপ্রতিরোধ্য গতিতে বাংলা তথা ভারতীয় উপমহাদেশে সর্বত্র ক্ষমতা বিস্তার করতে থাকে। এই কারণে ভারতীয় উপমহাদেশে ইতিহাসে পলাশীর যুদ্ধে পাশাপাশি বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, এরপর বক্সারের যুদ্ধেরও একটা ফলাফল রয়েছে। আমরা বক্সারের যুদ্ধের ফলাফলটা জানি। বক্সারের যুদ্ধের ফলে মীর কাসিমের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টাও ব্যর্থ হয়। উপমহাদেশে ইংরেজদের প্রভাব, প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। বিনা বাধায় তারা আধিপত্য বিস্তারের সুযোগ লাভ করে। এই যুদ্ধে পরাজিত হয়ে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও রোহিলাখণ্ডে পালিয়ে যান। দিল্লির সম্রাট শাহ আলম ইংরেজদের পক্ষে যোগ দেন। মানে সম্রাট শাহ আলম ইংরেজ লগে সম্পর্ক চেষ্টা করে। আর সুজা-উদ-দৌলা, অযোধ্যার সুজা-উদ-দৌলা তিনি কি করেন? পালায়া যান। কোথায় পালায়া যান? রোহিলাখণ্ডে।
তো 1777 সালে তার মৃত্যু হয়। তাহলে মীর কাসিমের মৃত্যু কখন হয়? 1777 সালে মীর কাসিমের মৃত্যু হয়। ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করে সক্ষম হন। এই যুদ্ধের ফলে শুধু বাংলার নবাবই পরাজিত হননি, তার মৃত্যু ভারত সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা পরাজিত হয়। এই তিন শক্তির একসঙ্গে পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়। এই যুদ্ধের ফলে রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। ফলে বাংলা ইংরেজ অধিকারের আইন স্বীকৃত হয় এবং তারা অসীম ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। কোম্পানির দেওয়ানি লাভ। কোম্পানির দেওয়ানি লাভ করে কিভাবে? এখন থেকে শুরু হয় ইংরেজদের শাসন। 1765 সালে, অর্থাৎ আমরা জানি হচ্ছে 1764 সালে হচ্ছে বক্সারের যুদ্ধ হয়, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, 1764 বক্সারের যুদ্ধের পর 1765 সালে মীর জাফরের মৃত্যু হয়। কত সালে? তাইলে মীর কাসিমের মৃত্যু কত সালে হয়? 1757 সালে। 77 সালে হচ্ছে 1777 সালে 1777 কার মৃত্যু হয়? মীর কাসিমের। মীর জাফরের মৃত্যু হয় 1765 সালে। তার পুত্র নাজিম-উদ-দৌলা শর্ত সাপেক্ষে বাংলা সিংহাসনে বসানো হয়। শর্ত থাকে যে তিনি তার পিতার মতো ইংরেজদের নিজস্ব পুরাতন দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। এই সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব বা খাজনা ও কর আদায়ের সম্পূর্ণ দায়িত্ব এবং দেওয়ানি লাভ করেন। 1765 সালে দেওয়ানি লাভের পর ইংরেজরাই বাংলা সত্যিকারের শাসক রূপে আত্মপ্রকাশ করে। 1765 সালে ক্লাইভের দ্বিতীয়বার ভারতবর্ষে এসে প্রথমে পরাজিত অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটদের দিকে নজর দেন। তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুইটি। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন 50 লক্ষ টাকা। মানে ক্লাইভ কি পরিমাণ চালাক! সে দ্বিতীয়বারের মতো যখন ভারতবর্ষে যখন পরাজিত হয় অযোধ্যার নবাব, দিল্লির সম্রাট, তাদের দিকে নজর দেন, তাদের সাথে সুসম্পর্ক গঠন করে কি করেন, তাদের কাছ থেকে কারা ও এলাহাবাদ এই জেলা দুইটা নেন। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করে নেন 50 লক্ষ টাকা। অপরদিকে তিনি দেওয়ানি শর্ত সংবলিত দুটি চুক্তিও করে নেন। একটি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে চুক্তি করেন, এতে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি দান করা হয়। এ বিনিময়ে 24 লক্ষ টাকা নবাব প্রতি বছর সম্রাটকে পাঠাবেন। অর্থাৎ সম্রাটকে কি করবেন? নবাব পাঠাবেন 24 লক্ষ টাকা। এই টাকা নিয়মিত পাঠানোর জমিদার হবে কোম্পানি, পাঠানোর জামিনদার হবে কোম্পানি। অপর চুক্তিটি হয় মীর জাফরের নাবালক পুত্র নবাব নাজিম-উদ-দৌলার সঙ্গে। বার্ষিক 53 লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানি দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন। এই চুক্তিদ্বয়ের ফলে কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়, সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে। দেওয়ানির গুরুত্বটা কি আসলে? এতক্ষণ দেওয়ানি করতেছি আমরা। আচ্ছা, দেওয়ানি লাভ কোম্পানির শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল বিজয় করে। সম্রাট ও নবাব উভয়ই ক্ষমতাহীন শাসকে পরিণত হয়। প্রকৃতপক্ষে তারা হয়ে যায় কোম্পানির পেনশনভোগী কর্মচারী, অর্থাৎ তাদেরকে টাকা দিবে কোম্পানি, তারা কোম্পানির হয়ে কাজ করবে। তো ঠিক আছে, এটাই। নবাব নাজিম-উদ-দৌলা মীর জাফরের ছেলে, তারে দিবে বার্ষিক 53 লক্ষ টাকা। তারপরে ইয়াকে দিবে হচ্ছে কত? 24 লক্ষ টাকা। দেওয়ানি লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে। তাদের অর্থলোভ দিন দিন বেড়েও যেতে থাকে। ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশীয় বণিক শ্রেণী। সাধারণ মানুষ তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে। এর পরিমাণ এতটাই ছিল যে এই অর্থের বলে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হচ্ছিল। দ্বৈত শাসন কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি, আচ্ছা
আমরা এতক্ষণ দেওয়ানি শুনলাম, এই যে দেওয়ানি, এখন দেওয়ানিটা কি? দেওয়ানি হচ্ছে আসলে হচ্ছে খাজনা, যে খাজনা লাভ, এই খাজনাটা দিতে হতো না আর কি, এই যেটাই আমরা এতক্ষণ পড়তেছিলাম, ক্লিয়ার করে নিলাম। তো দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি বা খাজনা ও কর আদায়ের ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈত শাসনে। দ্বৈত শাসনটা কি? দ্বৈত কর্তৃক দিল্লি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের ক্ষমতা দেয়, অর্থাৎ খাজনা লাভের ক্ষমতা দেয়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা নেবে, কিসের খাজনা নেবে? এই দেশের খাজনা নেবে। অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। আমি আবারও বলতেছি, কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় 16 আনা। এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। নবাবের দায়িত্ব থেকে যায় কত আনা? 16 আনা। ফলে বাংলার এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা হয়, যার চরম মাসুল দিতে হয় এদেশের জনগোষ্ঠীকে। এখন এই কথাটা কেন বলছে? কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, অর্থাৎ কোম্পানির কোনো দায়িত্ব নেই। সব দায়িত্ব কারে দিছে? সব দায়িত্ব নবাব নাজিমউদ্দৌলা অর্থাৎ সিরাজউদ্দৌলার ছেলেকে দিছে। তারপরে হচ্ছে আরেকজনকে দিছে, নাম হচ্ছে কি সম্রাট শাহ আলম। শাহ আলমকে দিবে হচ্ছে 24 লক্ষ টাকা, আর মির্জাফরের ছেলে নাজিমউদ্দৌলাকে দিবে 23 লক্ষ টাকা। ঠিক আছে? তো তাদেরকে দায়িত্ব দিয়ে দিছে, ক্ষমতা দেয়নি। ক্ষমতা কোম্পানির কাছেই রাখছে, আর যত টাকা হয় সব কোম্পানি পাবে। এই জন্য বলা হয়েছে যে মানে দিল্লি কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি বা খাজনা ও কর আদায়ের ক্ষমতা প্রদানের সৃষ্টি হয় দ্বৈত শাসন। অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থাকে 16 আনা। 1770 সালে গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে 76-এর মনন্তর নামে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। যদি প্রশ্নে আসে 76-এর মনন্তর কি, তখন বলবো আমরা 1970 কোথা থেকে আসলো? 1770 সালে অর্থাৎ 1176 বঙ্গাব্দ। 1770 সালে 1176 বঙ্গাব্দ গ্রীষ্মকালে দেখা দেয় একটা ভয়াবহ দুর্ভিক্ষ, যা ইতিহাসে 76-এর মনন্তর নামে পরিচিত। কোম্পানির মুর্শিদাবাদ প্রতিনিধি রিচার্ড বেচারের ভাষায়, দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে, তাহা গুজব নহে, অতি সত্য। অর্থাৎ অবস্থাটা এতই খারাপ হয়ে যায় যে রিচার্ড বেচার তিনি মানে জিনিসটা এমনভাবে ব্যাখ্যা দেন যে দেশের কয়েকটা অংশে একটা মানুষ আরেকটা মানুষকে খাচ্ছে, মানে ভক্ষণ করিতেছে, তাহা গুজব নহে, তাহা সত্যি কেবল। এটাই বলছে। এই দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার 1/3 মৃত্যু মুখে পতিত হয়। যদি বলে কোন দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার 1/3 মৃত্যু মুখে পতিত হয়? 76-এর মনন্তর। আচ্ছা, 1765 থেকে 70 সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল দুর্ভিক্ষের বছরও আদায় প্রায় তার কাছাকাছি ছিল। ফলে চরম শোষণ নির্যাতনের ফলে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হন। সারা দেশে শুরু হয় বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। 1770 সালে মনে হয় দ্বৈত শাসন করেন, মানে 2-3 বছরের মতো ছিল আর কি দ্বৈত শাসন। 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন অবসান ঘটান। এরপর আমরা আসি শেষ চিরস্থায়ী বন্দোবস্ত। অর্থাৎ তারা চিরস্থায়ীভাবে কিভাবে বসবাস করবে। কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব হিসেবে পাঠানো হয়। অর্থাৎ ইংরেজদের মধ্য থেকে একজনকে ভারতে গভর্নর হিসেবে পাঠানো হয়, যে আরও শোষণ করবে না। শোষণ তো হইতেছে না। তো কত সালে? 1786 সালে। কাকে? লর্ড কর্নওয়ালিসকে।
তো তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ওই বছরে 22শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয় তাকে স্থায়ী বন্দোবস্ত বলা হয়। বিষয়টা আমি বুঝিয়ে বলি। মানে 1786 সালে যখন লর্ড কর্নওয়ালিসকে ভারতবর্ষে পাঠানো হয় জেনারেল হিসাবে, তখন সে একটা বুদ্ধি খাটায়। বুদ্ধিটা কি? সে তার লোকদেরকে দিয়ে রাজস্ব আদায় করবে না, টাকা পয়সা উসুল করবে না, এত কষ্ট কেউ করে। তিনি 1793 সালে একটা নিয়ম করেন, নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন। এই ব্যবস্থাটা কি? সে ওই বছরই 1793 সালের ওই বছরই 22শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার এগুলোতে যে ছোট ছোট জমিদার আছে তাদেরকে স্থায়ীভাবে একটা মালিকানা দিয়ে দেয়, জমি দিয়ে দেয়। তো জমি দিয়ে কি করে? বলে যে তোরা আমাকে এটার উপর একটা নির্দিষ্ট টাকা পরিশোধ করবি। এই যে জমি দিয়ে দেয় এবং নির্দিষ্ট টাকা পরিশোধ করবে, স্থায়ী মালিকানা দান করে, এই যে একটা বন্দোবস্ত চালু করে, এটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত ইতিহাসে। ঠিক আছে, তার এত খাটার দরকার আছে। এটার বৈশিষ্ট্য কি? চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের জমির স্থায়ী মালিকানাকে পরিবর্ত করে এবং জমিদাররা জমির মালিকানা সত্ত্ব লাভ করেন। রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করেন। এই প্রথা চালু হওয়ার ফলে জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। সরকার স্বয়ং শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। খাজনা বাকি পড়লে জমিদারের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল। নতুন এক জমিদার শ্রেণী গড়ে ওঠে, যাদের সাথে প্রজাদের প্রায় সম্পর্ক ছিল না। ছিল কাদের? ইংরেজদের সাথে, কারণ তারা আর ইংরেজরা মিলিত শোষণ করবে। তো এই জমিদার শ্রেণী অধিকাংশ ছিল পুঁজিপতি। তারাই ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক শ্রেণী ও ভিত্তি ছিল। যদি প্রশ্ন আসে, ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক ছিল শ্রেণী ও ভিত্তি ছিল কারা? জমিদার শ্রেণী। তো এটার ফলাফল কি? চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোর সুদূর প্রসারী প্রভাব ফেলে। কর্নওয়ালিস জমিদার ছিলেন, তিনি ইংল্যান্ডের মতো এদেশেও একটি জমিদার শ্রেণী গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু ইউরোপ তার উপমহাদেশের আর্থসামাজিক কাঠামো ও তার বিকাশের ধরন এক ছিল না। ফলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া এই ব্যবস্থার সুবিধার চেয়ে অসুবিধাই বেশি পরিলক্ষিত হয়। সুবিধা কি? এ ব্যবস্থার প্রধান সুবিধা হচ্ছে সরকার তার আয়ের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয়, যে কারণে বাজেট প্রণয়ন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সহজ হয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদার শ্রেণী কোম্পানি একনিষ্ঠ সমর্থন হয়ে ওঠে। ফলে ব্রিটিশ শাসন দৃঢ়করণ এবং দীর্ঘায়িতকরণে জমিদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। জমিদারের উপর জমিদারের স্থায়ী মালিকানা স্বীকৃত হওয়ার কারণে অনেকেই নিজ নিজ এলাকায় নানা কল্যাণমূলক কাজে ব্রতী হয়। জঙ্গলাকীর্ণ জমি চাষের ব্যবস্থা করে, ফলে জমির উৎপাদন বৃদ্ধির ফলে সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়। ত্রুটি: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারের স্বার্থ সুরক্ষায় হয়, তারা ধীরে ধীরে ধনীতে শ্রেণীতে পরিণত হয়। অপরদিকে জমিতে প্রজাদের পুরনো সত্ত্ব বিলুপ্ত হয়, ফলে জমিদার ইচ্ছে করলে যে কোনো সময় তাদের জমি থেকে উচ্ছেদ করতে পারত। প্রথম দিকে প্রজাতত্ত্ব আইন না থাকায় তাদের ভাগ্যের উপর সম্পূর্ণভাবে জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো। চিরস্থায়ী বন্দোবস্তে জমির সঠিক জরিপের ব্যবস্থা না থাকায় অনেক সময় নিষ্কর জমির উপরও বেশি রাজস্ব ধার্য করা হতো। জমির সীমা নির্ধারিত না থাকায় পরবর্তীকালে মামলা বিবাদও দেখা দিত। সূর্যাস্ত আইনে নির্দিষ্ট তারিখে সূর্যের মধ্যে খাজনা পরিশোধ বিধানের কঠোরতম কারণে অনেক বড় বড় জমিদারি নিশ্চিহ্ন হয়ে যায়। জমিদারি আয় ও সত্ত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে জমিদাররা নায়েব গোমস্তার উপর দায়িত্ব দিয়ে শহরে বসবাস করেন। এসব অনুপস্থিতিতে জমিদারদের নায়েব গোমস্তার অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠেন।
ফলে জমির উৎপাদন করে কমে যেতে থাকে। গ্রামের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। ভারতীয় উপমহাদেশে জমি ছিল আভিজাত্যের প্রতীক। তাহলে ভারতীয় উপমহাদেশে কি ছিল আভিজাত্যের প্রতীক? জমি ছিল আভিজাত্যের প্রতীক। ফলে ব্রিটিশ শাসনের সুবিধাভোগী অনেক ব্যক্তি, সাধারণ মানুষ যারা কোম্পানির সঙ্গে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থের মালিক হন, তারা জমিদারি কিনে আভিজাত্যের মর্যাদা লাভে ব্যস্ত ওঠে। ফলে দেশীয় পুঁজি, দেশীয় শিল্প গড়ে ওঠে, সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। অপরদিকে কোম্পানির সম্ভাবনা এই দেশীয় প্রতিদ্বন্দ্বীর হাত থেকে বেঁচে যায়। পূর্ব বাংলা, যা আজ আমাদের বাংলাদেশ, এর রায়ত বা প্রজারা ছিলেন প্রধানত মুসলমান এবং অধিকাংশ জমিদার ছিলেন এক নতুন বিত্তশালী হিন্দু জমিদার। অর্থাৎ আমাদের যে পূর্ব বাংলা অর্থাৎ যে বাংলাদেশ, এরা কি রায়ত বা প্রজারা যারা ছিল তারা প্রধানত মুসলিম ছিল এবং এদের অধিকাংশ জমিদার যারা ছিল তারা হচ্ছে বিত্তশালী হিন্দু জমিদার ছিল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। ফলে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সাম্প্রদায়িক রূপও গ্রহণ করতে থাকে শুরু করে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা সরাসরি জমিদার কর্তৃক শোষিত হতে থাকে। আবার এই জমিদার শ্রেণীর পৃষ্ঠপোষকতা পেয়ে সমাজে একটি শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল, বিশেষত হিন্দুদের মধ্যে, যারা পরবর্তীকালের সময়ে দেশ জাতি সম্পর্কে সচেতন হতে থাকে। এরই মধ্য থেকে আমাদের শেষ হয়ে যায় আজকের পর্বটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।